আপনার এন্ডোর্সমেন্ট হয়ে গেল, তার মানে আপনি ওই এয়ারক্রাফটের একজন সার্টিফাইড লাইসেন্সড ইঞ্জিনিয়ার হয়ে গেলেন। এরপরে কোম্পানি আপনাকে যখন অথরাইজেশন দিয়ে দিবে, সিআরএস, সার্টিফিকেট অফ রিলিজ টু সার্ভিস, তার মানে আপনার লিমিটেশনে যতগুলা কাজ করা যায় ওই এয়ারক্রাফটের সেই কাজগুলো আপনি সব করতে পারবেন। কম্পোনেন্ট রিমুভাল, ইনস্টলেশনস, ইন্সপেকশনস, ঠিক আছে, যদি কোনো মডিফিকেশনের থাকে আপনার লিমিটেশনের মধ্যে থেকে সেটা, এবং প্রত্যেকটা জাহাজ ফ্লাইটের আগে রিলিজ করা। তো আপনি যখন লাইসেন্সড ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, এখন আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের এই রোড ম্যাপটাকে সম্পূর্ণভাবে জানতে হবে। তো আমার এই লাইসেন্সড ইঞ্জিনিয়ার হওয়া বা আমার এই পড়ার পিছনে যে জিনিসটা আমরা জানতে চাই সেটা হচ্ছে কি আমাদের চাকরি কোথায় হবে, কারেক্ট? ইয়েস স্যার। ওকে, তো আমরা এখন নেক্সট স্লাইডে দেখি যে পড়াশোনার এই পর্যায়ে কোনো কোশ্চেন আছে যে আমাদের টোটাল পড়াশোনাটাকে ক্লিয়ার, এই পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার একটু প্রশ্ন করতাম স্যার। প্লিজ প্লিজ। স্যার আমি এইবার আর কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ইউনিভার্সিটির চান্স পেয়েছি আর কি। কংগ্রেচুলেশন। আমার জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমার এমই এয়ারফ্রেম এন্ড পাওয়ার প্ল্যান্ট সাবজেক্টটা এসেছে। ভেরি গুড। স্যার এইটাতে আসলে আমার কোনো আইডিয়াটা নেই। আমার ইচ্ছা ছিল অ্যারোস্পেসে পড়ার, অ্যারোস্পেস অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা। তো স্যার এটার ক্ষেত্রে আমি একটা বিষয় দেখলাম যে মডিউল করা লাগবে। এটা কি মডিউল প্রথমে সাথে সাথে বাধ্যতামূলক, না এটা পরে করা যাবে? দেখেন, আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইউনিভার্সিটির কারিকুলামের উপরে, ওনারা কিভাবে করছে। আমি যতটুকু একটু আগে যেমন একজন বলে গেলেন যে আপনাদের কোর্স কারিকুলামের সাথে এএমইর সাবজেক্টগুলো ইন্টিগ্রেশন করা আছে, তার মানে আপনি যখন ব্যাচেলার্স প্রোগ্রাম করবেন সাথে সাথে এই কোর্সগুলো ওনারাই করাই নিবে আপনাদেরকে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার আর একটা বিষয়, সেক্ষেত্রে মডিউল এটা তো একটা এক্সামের মতো না কি? এটা আসলে মডিউল বিষয়টা এক্স্যাক্টলি কি? আচ্ছা, মডিউল মানে সাবজেক্ট। যিনি প্রশ্নটা করেছিলেন, তো বি1 এ গেলে 13টা, বি2 তে গেলে 12টা। মডিউল মানে সাবজেক্ট, ঠিক আছে, মানে ইয়ার সাথে সাবজেক্টগুলোকে আমরা মডিউল বলি। ক্লিয়ার কি যিনি প্রশ্ন করেছিলেন? জি স্যার, ক্লিয়ার। আর আরেকটা বিষয় স্যার, সেই ক্ষেত্রে যেহেতু মডিউলে একটা কস্ট পড়ছে, কস্টটা আসলে আমার জন্য একটু বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার মডিউলে এখানে কি ফেলের কোনো বিষয় আছে যে, বা ফেল করলে এটাতে পরবর্তীতে আবার পুনরায় দেওয়া লাগবে? ভেরি গুড, যদি গুড কোশ্চেন, ভেরি গুড মানে গুড কোশ্চেন। আপনি ফেল করছেন এর জন্য বলি না, অবশ্যই আপনি পাস করবেন। মডিউলটায় অবশ্যই ফেল করার সম্ভাবনাও থাকে, কারণ এমসিকিউ রিলেটেড কোশ্চেন হয়। যদি ফেল করেন 3 মাস পরে আপনি আবার পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। এখানে আরেকটা শর্ত আছে, যদি কোনো 147 অ্যাপ্রুভ ইনস্ট্রাক্টর আপনাকে ওই মডিউলের উপরে আবার রিফ্রেশার ট্রেনিং করায়, তাহলে 30 দিন পরে আপনি আবার পরীক্ষা দিতে পারবেন। ক্লিয়ার? এই ক্ষেত্রে কি, জি স্যার, এই ক্ষেত্রে কি পেমেন্টটা আবার করা লাগবে না সেই সেম পেমেন্ট? এটা ডিপেন্ড করতেছে আপনার ইউনিভার্সিটি কিভাবে রেগুলেশনটা বানিয়েছে। তারা যদি মনে করে না স্টুডেন্টকে আমরা ফ্রি একবার সিটিং এর সুযোগ দিব, তাহলে হয়তো পে করতে হবে না। এটা সম্পূর্ণ ইউনিভার্সিটি বলতে পারবে। জি স্যার। আর একটা বিষয় আর কি জানার ছিল। জি স্যার, এইটাতে যেহেতু একটা কস্ট হচ্ছে, এটা এভিয়েশন ইউনিভার্সিটি থেকে শেষ করার পরে জব অপরচুনিটি আসলে এক্স্যাক্টলি কি দেখা যাচ্ছে? মানে সরাসরি কি এটা জবের অপরচুনিটি পাবো, না পরবর্তীতে আবার কোনো কোর্স করা লাগবে? ভেরি গুড কোশ্চেন, অনেক মূল্যবান প্রশ্ন করেছেন আপনি। আপনি যদি এখন বাংলাদেশ প্রেক্ষাপট চিন্তা করেন, বাংলাদেশ এভিয়েশনটা কিন্তু খুবই ছোট। বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস বাংলা কমার্শিয়ালি তো তারাই লঞ্চ করে, তাই না? আর ওদিকে জেনারেল এভিয়েশন আছে, হেলিকপ্টার কোম্পানি অনেকগুলো আছে। এখন ইউএস বাংলার দিকে যদি আপনি দেখেন, ইউএস বাংলা কিন্তু অনেকগুলো প্রোগ্রাম রান করতেছে, যে যাদের মডিউল কমপ্লিট আছে ডাইরেক্ট এন্ট্রিতে 90,000 টাকা বেতন। আপনি 2.5 বছরের একটা কোর্স করে পাশ করার সাথে 90,000 টাকা বেতন বাংলাদেশের মতো জায়গায়, এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি, এবং এর জন্য ইউএস বাংলাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। সেকেন্ড, ইউএস বাংলা আরেকটা প্রোগ্রাম করেছে যে আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করেন, আপনি আমাদের এখানে অ্যাপ্লাই করুন, আমরা আপনাকে ইন্টারভিউ নেওয়ার পরে যদি সিলেক্ট হন, আমরা ট্রেনিং করাবো, 35,000 টাকা বেতন দিব, এবং যখন লাইসেন্স পাবেন 90,000 টাকা বেতন হবে। বেসিক লাইসেন্স পেলে 1,10,000 টাকা বেতন হবে। তো চাকরির বিষয়টা হচ্ছে কি, আপনি যদি ইন্ডাস্ট্রির ডিমান্ড ফুলফিল করতে পারেন, ইন্ডাস্ট্রি যেটা চাইতেছে সেটা যদি আপনার কাছে থাকে, আমার মনে হয় চাকরি পাওয়াটা একটু সহজ। যেহেতু বাংলাদেশে চাকরির সুযোগটা একটু কম, কম্পিটিটিভ মার্কেট, বাট যদি আপনার কাছে সেই ক্যাপাবিলিটি থাকে তাহলে চাকরি পেতে খুবই সুবিধা হবে বলে আমার মনে হয়। আমি কি বুঝাইতে পারছি আপনাকে?
জি স্যার, বুঝতে পারছি। আর স্যার সেই ক্ষেত্রে আসলে আমি চাচ্ছিলাম, যেহেতু আমার জন্য কস্টটা বেশি হয়ে যাচ্ছে, মানে আমার জন্য কি এই সেক্টরে থাকা ভালো হবে, না আমি মাইগ্রেশন করে সাবজেক্ট চেঞ্জ করে নিব? দেখেন, এটা হচ্ছে কি একটা পার্সোনাল ডিসিশন। এই ডিসিশনটা আপনার ফ্যামিলি আপনাকে বলতে পারে বা আপনি নিতে পারেন, এটা কিন্তু বাইরের কেউ আপনাকে এইভাবে বলতে পারবে না, বা বলাটা ঠিকও না। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। প্লিজ প্লিজ বলুন। জি স্যার। স্যার আমি একটু ছোট ক্লাস থেকে শুরু করি। যেটা জানতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে আমার বাংলাদেশের হচ্ছে জেনারেল এডুকেশনের থেকে ওই যে টেকনিক্যাল এডুকেশনটা ভালো লাগে, যেটা হচ্ছে এখন ক্লাস 6 থেকে অথবা 9-10 অথবা মানে এসএসসি, এইচএসসি যেটা বলে এইটা টেকনিক্যাল লাইন থেকে পড়লে ওখানে আবার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এই সাবজেক্ট গুলাতে অনেক আগে থেকেই হচ্ছে পড়াটা স্টার্ট করা যায়। তো সেই ক্ষেত্রে টেকনিক্যালের থেকে পড়লেই ভালো হবে স্যার, নাকি হচ্ছে জেনারেল সায়েন্স নিলে ভালো হবে? এটা একটু জানতে চাচ্ছিলাম এই সেক্টর গুলোতে আসার জন্য। দেখেন, আপনি অ্যাভিয়েশনে আসার জন্য আমাদের অ্যাভিয়েশনের ডিগ্রি আছে। যদি আপনি টেকনিক্যালি অ্যাভিয়েশন প্রকৌশল পড়তে চান বা জানতে চান, দুইটা দিক আছে। আপনি অ্যারোনটিক্যাল বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন, অথবা এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন, যদি আপনি অ্যাভিয়েশনে টেকনিক্যাল ফিল্ডে কাজ করতে চান। তো আপনি ইলেকট্রনিক্স বা কমিউনিকেশনে বা টেক্সটাইলে পড়ে অ্যাভিয়েশনে আসলে আপনার ওই জানার একটা অনেক বড় গ্যাপ থাকবে। তো যদি মনে হয় না আমি অ্যাভিয়েশনে টেকনিক্যালি ক্যারিয়ার করতে চাই, তাহলে আপনার অ্যাভিয়েশন টেকনিক্যাল ডিগ্রি পড়াটাই উত্তম হবে বলে আমি মনে করি। হ্যাঁ মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম ইন্টার পর্যন্ত, মানে ইন্টার পর্যন্ত টেকনিক্যাল লাইনে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে পড়ে তারপর হচ্ছে মডিউলটা করলে কি ভালো হবে, সেটা জানতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, যদি ইন্টার পর্যন্ত টেকনিক্যাল ডিগ্রি পড়েন, মানে ডিপ্লোমা, ডিপ্লোমা হচ্ছে ইন্টারমিডিয়েটের সমমান, আপনি পড়তে পারবেন, এটা কোনো সমস্যা নাই। আর যদি কেউ ডিরেক্টলি এসএসসি বা এইচএসসি পাস করেও আসে, দেখেন এখানে নলেজের থিঙ্কিং পয়েন্ট যদি আপনি চিন্তা করেন, ধরেন সে ফার্দার স্টাডির জন্য যাবে ইন ফিউচারে, যদি আপনার টার্গেট থাকে যে আমি ফার্দার স্টাডি করবো অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর উপরে, তাহলে আমি মনে করি যে আপনার ইন্টারমিডিয়েট পাস করে আসা ভালো। কারণ ইন্টারমিডিয়েট যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলা কিন্তু বেশি ব্যাচেলর ডিগ্রিতে অনেক বেশি কাজে দিবে আপনাকে, ও বুঝতে আচ্ছা, পারছেন? বুঝতে এটা আপনি ডিপ্লোমা বা টেকনিক্যাল ফিল্ডে পাবেন না। হ্যাঁ হ্যাঁ সেটাই। জি স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। Hello, sir. I have a question. Can I? প্লিজ ওয়াজেদ, প্লিজ। স্যার আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি। এবছর আমার পরীক্ষা আগামী 30 জুন থেকে। তো আমি জানতে চাচ্ছি স্যার, এই দিকে ক্যারিয়ারের জন্য আসতে হলে আমি এখন থেকে বাহিরে পড়াশোনা করলে ভালো হবে না দেশে ভালো হবে? কোথা থেকে পড়াশোনা করলে স্যার আমার জন্য ফিউচারে বেটার হবে স্যার? মানে আপনি অ্যাভিয়েশনটাই পড়বেন, দেশে পড়বেন না বিদেশে পড়বেন, এটাই তো? জি, জি স্যার, এই মেকানিক্যাল এয়ারক্রাফট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটাই আমি চুজ করতেছি, বাট এটা আমি দেশে পড়াশোনা করলে আমার জন্য বেটার হবে নাকি বাহির থেকে পড়াশোনা করলে আসলে সেটা বেটার হবে? দেখেন, এই ডিসিশনটা ডিপেন্ড করতেছে অনেকগুলা কনসার্নের উপরে। প্রথমত সেটা বলি, আপনি কি মেইনটেনেন্সে আসবেন না ম্যানুফ্যাকচারিং আসবেন? স্যার মেইনটেনেন্সে। যদি আপনি মেইনটেনেন্সে আসতে চান, আপনি বাইরে গিয়ে যে ডিগ্রিটা 20 লক্ষ টাকায় করবেন, বিএটিসি তে ওই ডিগ্রিটা 9.5 লাখ টাকায় করতে পারতেছেন। সিম্পল হিসাব, একই সার্টিফিকেট, একই লার্নিং। ওকে, আচ্ছা স্যার। আমাদের ভার্সিটিতে স্যার 6 লাখ নিচ্ছে, তাহলে স্যার কম কেন নিচ্ছে? কোন ভার্সিটি আপনাদের? ভার্সিটির উপর ডিপেন্ড করে স্যার। বিএসএম রাও স্যার, ওই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা ভার্সিটি আপনাদেরকে সুযোগ করে দিয়েছে, তারা আপনাদেরকে ডোনেশন করতেছে। ও আচ্ছা, এটা তো গভর্নমেন্ট প্রতিষ্ঠান, হ্যাঁ, আপনাদেরকে আচ্ছা। কমই নিবে তো, এটাই স্বাভাবিক না? ওয়াইস, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার, আমার কোশ্চেন ক্লিয়ার স্যার। ওকে, আমরা তাহলে তাহলে নেক্সট তো স্যার দেশে করাই ভালো এই কোর্সটা। বিষয়টা এটা না, আপনি কোন দিকে ফোকাস করছেন সেটার উপরে আমাদের ডিপেন্ড করে। যদি বাংলাদেশে বসে আপনি বিদেশি যে কোর্সটা পাচ্ছেন 9.5 লক্ষ টাকায়, এটা আপনার জন্য একটা সেভিংস, আপনি সেই কোর্সটা তো 20 লক্ষ টাকা দিয়ে করার কোনো প্রয়োজন নাই। যখন আপনি বাংলাদেশের সুযোগটা পাবেন না, তখন আপনি হয়তো বা বিদেশে গিয়ে করতে পারেন। যেমন বিএটিসিতে কিন্তু 32 জন স্টুডেন্ট নেয়, এখন আমাদের স্টুডেন্ট সংখ্যা 100 জন। সেক্ষেত্রে বাকিরা কি পড়বে না? অবশ্যই পড়বে, যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং সে বাইরে গিয়ে পড়ে আসবে। স্যার আমার কোশ্চেনটা ছিল একটা স্যার,
কোশ্চেনটা হচ্ছে স্যার, যে একজন বিএটিসি থেকে স্যার মডিউল ক্লিয়ার করলো, আর আমরা স্যার আমাদের এই যে ভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি থেকে আমরা বিএসসি করার সাথে সাথে আমাদের মডিউলটা ক্লিয়ার করলাম। তারপরে স্যার এখন স্যার আমাদের আর ওনার মধ্যে পার্থক্যটা কি থাকে স্যার জব ফিল্ডে? অনেক বড় প্রশ্ন করেছেন। আচ্ছা বলি, উনি কি করতেছেন, শুধু মডিউল ক্লিয়ার করতেছেন, B1 বা B2 এর উপরে একটা পূর্ণাঙ্গ 2 বছরের কোর্স করছেন। আপনি কি করছেন, একটা ব্যাচেলর ডিগ্রি নিচ্ছেন, সাথে মডিউল পাস করছেন, বা 2 বছরের ফুল অ্যাপ্রুভ কোর্স পাচ্ছেন, তাই না? জি স্যার। 2 বছরের অ্যাপ্রুভ কোর্স পান, লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য দুইজনেরই সমান যোগ্যতা, মানে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। বাট উনি যদি একজন কোয়ালিটি ম্যানেজার হতে যায়, উনি যদি একজন ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং হতে যায়, সেক্ষেত্রে আপনার ব্যাচেলর ডিগ্রিটা আপনাকে অনেক হেল্প করবে। মানে কোনো ম্যানেজারিয়াল পোস্ট হোল্ড করার জন্য ব্যাচেলর ডিগ্রির একটা ভ্যালিডিটি আছে। মাস্টার্স করার সুযোগ পাবেন, ফার্দার স্টাডি করার সুযোগ পাবেন। তো আফটার কমপ্লিটিং দ্য কোর্স, আমাদের যে জার্নিটা, কোথায় আমাদের চাকরির সুযোগ আছে, এয়ারলাইন্সে আছে, এমআরওতে আছে, ট্রেনিং সেন্টারে আছে। এয়ারলাইন্সে কোথায় কোথায় হতে পারে দেখেন, আমরা কিন্তু শুধু একটা জিনিস ফোকাস করি, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে চাই। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, সবার টার্গেট কিন্তু এইখানে দেখেন, এই একটা জায়গায়। কিন্তু এই একটা জায়গায় ছাড়াও এয়ারলাইন্সে আরো অনেকগুলো সেক্টর আছে যেখানে কিন্তু আমাদের চাকরির সুযোগ আছে উইথ গুড স্যালারি। ঠিক আছে, সেটা কি হতে পারে? আপনি এয়ারলাইন্সের ট্রেনিং ডিপার্টমেন্টে যে ইনস্ট্রাক্টর জয়েন করতে পারেন, ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এ জয়েন করতে পারেন, সাপোর্ট শপগুলো আছে সেখানে জয়েন করতে পারেন সুপারভাইজার হিসেবে, টেকনিক্যাল সার্ভিস আছে, ক্যামো আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি আছে। কোয়ালিটি, ক্যামো, মেইনটেনেন্স, ট্রেনিং, প্ল্যানিং, সাপোর্ট শপ, টেকনিক্যাল সার্ভিস। এছাড়াও আরো ইন্ডিভিজুয়াল অনেকগুলা ডিপার্টমেন্ট থাকে, ডিপেন্ড করে অর্গানাইজেশনের উপরে। তার মানে আমরা যে শুধু কোর্স করেই এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হব, এটা কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য না। আমাদের কিন্তু আরো অনেকগুলা সুযোগ আছে। এটা আলোচনা করার কারণ, আমরা সবাই জানি যে আমরা শুধু মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হব। আমরা কিন্তু কেউ প্ল্যানিং করি না যে আমরা কোয়ালিটিতে জব করবো, আমি কোয়ালিটি ম্যানেজার হব। ঠিক আছে, যার জন্য এগুলো শেয়ার করা, যে এই ডিপার্টমেন্ট গুলাও কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত, এখানেও আপনাদের কাজের সুযোগ আছে। ক্লিয়ার কি? এইগুলা কোর্স কি আলাদা করে করতে হবে স্যার, নাকি ওই একটা কোর্স করলে এগুলাতেও হচ্ছে জব করা যাবে? করলে এই সবগুলাতেই কোয়ালিফাই করবেন। বুঝতে পারছি। সেকেন্ড হচ্ছে, ধরেন এটা গেল এয়ারলাইন্সে। এখন এমআরও মানে কি? এয়ারলাইন্স হচ্ছে কি একটা প্রোডাক্ট, একটা উড়োজাহাজ তৈরি হলো, তৈরি হওয়ার পরে একজন অপারেটর সেটাকে নিয়ে আসলেন লিজিং করে বা কিনে। ইভেন লিজিং কোম্পানি তো আপনি চাকরি করতে পারেন, যদি লিজিং এর উপরে একটু অভিজ্ঞতা নেন বা একটা ডিগ্রি করেন, লিজিংও কাজ করার সুযোগ আছে। তো যখন এই অপারেটর নিয়ে আসলো, তখন এই এয়ারলাইন্সে আপনি কাজ করতে পারবেন। এমআরওটা কি? এমআরও হচ্ছে কি, যখন ওই অপারেটর একটা ফ্লাইটকে অপারেট করে, কিছুদিন পর পর তো তাকে মেইনটেনেন্স করতে হয়, বড় বড় মেইনটেনেন্স, যেটাকে আমরা সি চেক বলি। সে স্কেজুয়াল মেইনটেনেন্স, যে 2 বছর, 6 মাস, 1 বছর বা ফ্লাইট সাইকেল, এই ফ্লাইট সাইকেল পরে গিয়ে এটাকে বড় ধরনের চেক করা হয়। তো ওই এমআরওতে হ্যাঙ্গারে এই বড় বেস মেইনটেনেন্স এইগুলা হয়। তো সেখানে আপনার কোথায় চাকরি করতে পারেন? ট্রেনিং ডিপার্টমেন্ট আছে, কোয়ালিটি আছে, ইঞ্জিনিয়ার আছে, ক্যামো আছে, অপারেশন আছে। এই ডিপার্টমেন্টগুলো ছাড়াও অন্য ডিপার্টমেন্টও কাজের সুযোগ থাকে। আরেকটা অপশন, লাইন মেইনটেনেন্স। এই লাইন মেইনটেনেন্স কোম্পানির কাজ কি? বাংলাদেশে ধরেন অনেক বিদেশি প্লেন আসে, তাদের তো এখানে কোনো ইঞ্জিনিয়ার থাকে না। তো কিছু কোম্পানি আছে যারা 145 এর অ্যাপ্রুভাল নিয়ে রাখে, সেটা ইয়াসা হতে পারে, অন্য অথরিটি হতে পারে। তারা ওই বিদেশি জাহাজগুলো যখন আসে তাদেরকে ইঞ্জিনিয়ার প্রোভাইড করে, এবং ইঞ্জিনিয়ার তাদেরকে প্রত্যেকটা ফ্লাইট ঠিক আছে কিনা এর জন্য সিআরএস ইস্যু করে, সার্টিফিকেট অফ রিলিজ টু সার্ভিস। এই লাইন মেইনটেনেন্স কোম্পানিতে আপনি ট্রেনিং ডিপার্টমেন্টে জয়েন করতে পারেন, ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করতে পারেন, অথবা কোয়ালিটিতে জয়েন করতে পারেন। এতটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস। গুড। এরপরে আসি ইনস্টিটিউট। আপনি যেখানে পড়লেন, আপনাকে তো কেউ না কেউ পড়ালো। অনেকের প্যাশনস থাকে যে আমি একজন ইনস্ট্রাক্টর হব, আমি একজন প্রফেসর হব। তো যদি সেই আগ্রহ বা ক্ষুধা আপনার মধ্যে থাকে, আপনি ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করতে পারেন, ম্যানেজমেন্টে জয়েন করতে পারেন, অথবা কোয়ালিটি ডিপার্টমেন্টে জয়েন করতে পারেন। দেশের বাইরে ইনস্টিটিউট গুলোতেও কি আমরা ট্রেনার হিসেবে জয়েন করতে পারবো? মানে আমাদের ভেরি দেশে গুড করে আর কি। কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। যদি আপনি কোয়ালিটি ফুলফিল করেন, অবশ্যই পারবেন। আমি যে আপনার সাথে কথা বলছি,
আমি 3.5 বছর ইয়াসা B1 ইনস্ট্রাক্টর ছিলাম সৌদি আরবের অ্যাভিয়েশন অস্ট্রেলিয়া রিয়াদ কলেজে। আমার এই সাবজেক্টের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল, আমি পড়িয়েছি, আমার লাইসেন্স ছিল। ওরা যখন সার্কুলার দেয় আমি অ্যাপ্লাই করি, ইন্টারভিউ হয়, আমি টিকে যাই, আমি সেখানে পড়িয়েছি। তো আমি যদি পারি অবশ্যই আপনি আমার থেকে ভালো জায়গায় যেতে পারবেন যদি আপনি ইন্ডাস্ট্রির সেই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করেন। ক্লিয়ার? Yes sir, clear sir. স্যার আমরা কি Good. আমাদের দেশে যে লাইসেন্সটা আছে এটা দিয়ে বিদেশে কোনো এয়ারলাইন্সে যত সেম লাইসেন্স দিয়ে? ভেরি গুড কোশ্চেন্স। দেখেন, আমাদের দেশের লাইসেন্সটা শুধুমাত্র আমাদের দেশে ভ্যালিড। আপনি যদি বিদেশে জব করতে যান আপনাকে ইয়াসা লাগবে, অথবা যে দেশে কাজ করবেন সেই দেশের লাইসেন্স লাগবে। মেকানিক, আপনি অ্যাজ এ মেকানিক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন, এটা জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল আমি শেয়ার করছি। তো মেকানিক শুরু হওয়ার পরে আপনি টেকনিশিয়ান হবেন, তারপরে আপনি সিনিয়র টেক হতে পারেন, অথবা মিন দ্য টাইমে আপনার লাইসেন্স হয়ে গেলে আপনি বেসিক লাইসেন্স ইঞ্জিনিয়ার হবেন, টাইপ করলেন টাইপ রেটেড ইঞ্জিনিয়ার হবেন, এরপরে সিনিয়র অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, লাইনে হতে পারে, এমসিসিতে হতে পারে, কোয়ালিটিতে হতে পারে, তারপরে ম্যানেজার হবেন, কিছুদিন কাজ করার পরে আপনি ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং হবেন, তারপরে ভাইস প্রেসিডেন্ট হতে পারেন। যেমন আপনি যদি ইমিরেটসে কাজ করেন, ইমিরেটস কিন্তু বড় কোম্পানি, সেখানে পজিশন অনেক বেশি বেশি থাকে, সেখানে আপনি ভিপি হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, চিফ টেকনিক্যাল অফিসার হতে পারেন। এই অর্গানোগ্রামটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে প্রত্যেকটা অর্গানাইজেশনের উপরে যে তারা কিভাবে তাদের এই জায়গাগুলোকে সেট আপ করছে। তার মানে এটা আপনার একটা রোড ম্যাপ। প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ারিংটা বলতেছে স্যার। আচ্ছা বলছি, ধরেন আপনার এয়ারলাইন্সের 500 এয়ারক্রাফট আছে, ঠিক আছে? তো একজন ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং এর কিন্তু 500 এয়ারক্রাফট বা এত বড় অর্গানাইজেশন মনিটরিং করা সম্ভব না। তো সেখানে ডিপার্টমেন্টের আন্ডারে রেসপন্সিবিলিটি ভাগ করা থাকে। তো উনি প্রেসিডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং, উনি হবেন হচ্ছে গিয়ে সেকেন্ড ম্যান ওই টোটাল ইঞ্জিনিয়ারিংটা দেখাশোনা করার জন্য। উনি রিপোর্ট করবেন সিটিও কে, সিটিও রিপোর্ট করবে সিইও কে, চিফ, বুঝতে পেরেছেন, এক্সিকিউটিভ অফিসার। এটা হচ্ছে গেট অর্গানোগ্রাম, এটা জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। তো এটা একটা রোড ম্যাপ, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো যারা মেইনটেনেন্স আসতে চান তারা আজকে থেকে স্বপ্ন দেখতে পারেন যে আমি 2 বছর পর মেকানিক হব, দেন টেকনিশিয়ান হব, এএমই হব, টাইপ রেটেড ইঞ্জিনিয়ার হব, ম্যানেজার হব, একসময় ডাইরেক্টর অফ। দেখেন বাংলাদেশে এখন ওই যে আমাদের যে নতুন যে এয়ারলাইন্সটা ওপেন হতে যাচ্ছে ফ্লাই ঢাকা, এটার ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং কিন্তু ফরেনার, এটার যে ক্যামো ম্যানেজার ফরেনার। তো এই জায়গাগুলো কারা ফিল আপ করবে? আপনারা করবে। ইন ফিউচারে এখন বাংলাদেশে 2টা প্রাইভেট এয়ারলাইন্স, 3টা আসতে যাচ্ছে, এরপরে 20টা হবে। তখন আমরা তো বাইরে থেকে এত টাকা দিয়ে এত বেতনের লোক রাখতে পারবো না। তো এই স্বপ্নগুলো আপনাদেরকে দেখতে হবে যে আপনারা এই সমস্ত জায়গায় যেতে চান, হায়ার লেভেল ম্যানেজমেন্ট কভার করতে চান, আপনারা নিজেরা ব্যবসা করতে চান, নিজেরা ট্রেনিং অর্গানাইজেশন করতে চান, নিজেরা মেইনটেনেন্স অর্গানাইজেশন করতে চান, আপনারা নিজেরা একটা এয়ারলাইন্স দিতে চান। এই স্বপ্নগুলো আপনাদের বুনতে হবে। আপনারা যে শুধু পাস করবেন আর ইঞ্জিনিয়ার হবে শুধু একটা দিকে দেখবেন না, স্বপ্ন থাকবে কি করে সামনে আগানো যায়, বড় জায়গায় যাওয়া যায়। ঠিক আছে? যে আমি শুধু পাস করবো আর ইঞ্জিনিয়ার হবো তা কিন্তু নয়। আপনার সোশ্যাল অনেক রেসপন্সিবিলিটি আছে, সেগুলো ফিল আপ করতে হবে। এগুলা কিন্তু একদিনে হবে না, এই কিন্তু একদিনের জার্নি না। আপনাকে স্বপ্ন বুনতে হবে, স্বপ্নকে লালন করতে হবে, এবং ওই স্বপ্নের চূড়ায় পৌঁছানোর জন্য আপনাকে কাজ করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? Yes sir, obviously sir. গুড। তো এই জন্য এই টার্মগুলো আপনাদের সামনে নিয়ে আসার কারণ আপনারা এখন থেকে ফ্যামিলিয়ার হবেন। ফ্যামিলিয়ার হলে এটা নিয়ে ভাববেন, যখন ভাববেন তখন আপনার একটা চিন্তা হবে যে না আমি এই জায়গায় যেতে চাই। একজন বিদেশি যদি পারে নিশ্চয়ই তার একটা রিকোয়ারমেন্টস আছে, সেই যোগ্যতা বলে সেই পজিশন হোল্ড করতেছে, তাহলে আমি কেন পারবো না? তাহলে আমারও সেই যোগ্যতা অর্জন করতে হবে। এই ভাবনাটা যখন আপনার মধ্যে আসবে তখন আপনি ওই রুটটা ফলো করবেন। এই টার্মগুলো কিন্তু আমি যখন পড়াশোনা করেছি আমি নিজেই জানতাম না, আমি ইন্ডাস্ট্রি থেকে শিখেছি, দেখেছি, মাস্টার্স করেছি, বুঝেছি। এখন আমি চাচ্ছি যে নেক্সট জেনারেশন যারা আছে তারা শুরু থেকেই জানবে, তারা স্বপ্নটা বুনতে পারবে। মেডিকেল পড়ার আগে মানুষ স্বপ্ন দেখে যে মেডিকেল পাস করব, আমি সরকারি ডাক্তার হব, এই হব সেই হব, ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ারিং পড়ে। তো আপনি যখন এই ইঞ্জিনিয়ারিংটা পড়বেন আপনার যাওয়ার দূরত্ব অনেক দূর, এই দূরটা আপনাকে জানতে হবে। আমরা যে শুধু আপনাকে একজন লাইসেন্স ইঞ্জিনিয়ার হিসেবে সীমাবদ্ধ করে দিব তা কিন্তু নয়। এইটা আজকের এই সেমিনারের মানে একটা মেজর দিক হচ্ছে গিয়ে আপনাদেরকে অবগত করানো। এই রুট প্ল্যানিংটা আপনারা জানবেন, বুঝবেন, নিজেদের ক্যারিয়ার প্ল্যানিং নিজেরা করতে পারবেন, যাতে আপনাদের স্বপ্ন দেখতে এবং সামনে আগাতে সহজ হয়। ইন ফিউচার বাংলাদেশ যেন আপনাদের দিয়ে পরিচালিত হয়। আগামী 20 বছর পরে যদি বাংলাদেশে 10টা এয়ারলাইন্স থাকে, আমি বিশ্বাস করি 10টা এয়ারলাইন্সের 9টা এয়ারলাইন্সের সিইও থাকবে দেশের
ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর থাকবে দেশের, মোস্ট অফ দ্য পার্সন থাকবে দেশের, যারা এই অর্গানাইজেশনগুলোকে লিড দেবে। সেখানে কারা লিড দেবে? আপনারা লিড দেবেন। কিন্তু কিভাবে? আজকে আপনি জানলেন, এটাকে যখন চর্চা করবেন, আপনার মনের মধ্যে স্বপ্ন গাঁথবেন, আমি বিশ্বাস করি আপনি পারবেন। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি এই জায়গায় যেতে চাই। আচ্ছা স্যার, এখানে আমার আমরা- একটা কোশ্চেন ছিল। জি ইব্রাহিম বলুন। স্যার এখানে মেকানিক টেকনিশিয়ান থেকে সিনিয়র টেকনিশিয়ান, এখানে র্যাঙ্কিং গুলো বাড়তে ঠিক কত বছর সময় লাগে বা সময়টা কিরকম লাগে? ভেরি গুড কোশ্চেন। এটা ডিপেন্ড করে অর্গানাইজেশনের উপরে। ধরেন আপনি মেকানিক, আপনি বেসিক মডিউল করে আসলে আপনাকে মেকানিক পজিশন দিবে না, আপনাকে ডাইরেক্টলি টেকনিশিয়ান দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? জি ধরেন 1 বছর কাজ করলেন, পারফরমেন্স ভালো, আপনি সিনিয়র টেক হয়ে গেলেন। 2 বছরের মধ্যে আপনার লাইসেন্স হয়ে গেল, আপনি এমই হয়ে গেলেন। 1 বছরের মধ্যে আপনার ইঞ্জিনিয়ারিং টাইপ হয়ে গেল, টাইপ রেটেড হয়ে গেলেন। এখন ধরেন কেউ মেকানিকে ঢুকলো, সে 5 বছরে কিছুই করতে পারলো না, সে তো 5 বছর মেকানিকই থাকবে। এম আই ক্লিয়ার? জি স্যার, ইয়েস Thank স্যার, you. ক্লিয়ার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। প্লিজ তাইমুল। স্যার আমার ইচ্ছা স্যার আমি বঙ্গবন্ধু এভিয়েশন থেকে মানে পড়ালেখা শেষ করার পর বিদেশে কোনো একটা এয়ারলাইন্সে মানে টেকনিশিয়ান হিসেবে জয়েন করবো স্যার। স্যার সেই ক্ষেত্রে আমার এটা পাশাপাশি আর কি কি করা লাগতে পারে স্যার? আচ্ছা, এটা হচ্ছে আপনার ক্যারিয়ার অ্যাডভাইস যেটা হতে পারে। ধরেন যেহেতু আপনি একটা গভর্নমেন্ট ডিগ্রি নিচ্ছেন, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজেশন থাকবে। যেহেতু আপনি ইয়াসা বা ক্যাবের কোর্স করবেন, এটার একটা রিকগনাইজেশন থাকবে। শুধু আপনার একার জন্য না, আমি সবার জন্য বলছি। দেখেন, বিদেশে একজন মানুষকে কখন হায়ার করা হয়? যখন ওই লোকটা, মানে ওই দক্ষ লোকটা ওই দেশে অ্যাভেলেবল না। এতটুক তো ক্লিয়ার, তাই না? ইয়েস Yes, স্যার। স্যার। তার মানে আপনাকে ওই লেভেলে দক্ষ হতে হবে যাতে বিদেশিরা মনে করে যে আমার ওনাকে দরকার বা এই ক্যাটাগরির লোক দরকার। তো ওই দেশে, যে দেশে আপনার টার্গেট, ওই দেশের ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট কি, সেটা যদি ফুলফিল করেন, অবশ্যই আপনার চাকরির সুযোগ থাকবে। সেকেন্ড হচ্ছে সবার জন্য এটা একটা অ্যাডভাইস বলতে পারেন। 10 মিনিটস আছে আমাদের। যদি বাংলাদেশে কাজ করার সুযোগ হয়, চেষ্টা করবেন প্রথম 1-2 বছর বাংলাদেশে কাজ করার। আপনি নিজের ভাষায় শিখবেন, আপনাকে বাংলাদেশি ভাইরা বা ইঞ্জিনিয়াররা শেখাবে। বিদেশে গেলে সহজে আপনি শিখতে পারবেন না, আপনার অনেক কষ্ট হবে, স্ট্রাগল হবে। এই স্ট্রাগলের পার্টটা যদি নিজের দেশ থেকে শেষ করে যান, এইটা আপনার ক্যারিয়ারে একটা বুস্ট দিবে। বাংলাদেশে শেখাটা অনেক সহজ, বাংলাদেশের মানুষ যথেষ্ট কোঅপারেটিভ। বিদেশে গেলে এটা নাও পেতে পারেন। এই জন্য বেসিক লার্নিংটা যখন ডিগ্রি শেষ করবেন, চেষ্টা করবেন দেশ থেকে 1-2 বছর কাজ শেখার, কাজগুলোকে ভালো করে বুঝে নেওয়ার। দেন আপনি বাইরে গেলে নিজেকে এক্সপ্লোর করতে পারবেন। বিদেশে এক্সপ্লোরের সুযোগ বেশি, বাংলাদেশে শেখার সুযোগ বেশি। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? Yes, স্যার। স্যার আমি এবার এইচএসসি কমপ্লিট করেছি। এখন আমি চাচ্ছিলাম হচ্ছে ইন্ডিয়া ঠাকুর ইনস্টিটিউট থেকে আমার লাইসেন্স কোর্সটা করে আসতে, তাহলে সেক্ষেত্রে কি ভালো হবে? দেখেন, ভালো আর মন্দ এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তবে ইন্ডাস্ট্রি যেটা রিকোয়ারমেন্ট চাইতেছে, আপনি ঠাকুরে গেলে যদি বিএটিসিতে সুযোগ না হয়, তার থেকে একটু বেশি টাকায় একটা ভালো ইয়াসে অ্যাপ্রুভ কোর্স আপনি করে আসতে পারবেন। স্যার তার মানে ঠাকুর ইনস্টিটিউট A47 অ্যাপ্রুভ আর আমাদের বাংলাদেশের সিভিল এভিয়েশন অ্যাপ্রুভ। জি, এই জন্যই তো বললাম যে আপনি ভালো মন্দটা আমরা বলবো না, কিন্তু ইন্ডাস্ট্রি যেটা চাইতেছে সেটা কিন্তু আপনি ফুলফিল করতে পারতেছেন। আর ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট ফুলফিল হলে আপনার একটা কাজের সুযোগ থাকে। আচ্ছা স্যার, আমি যদি ফ্রেশার হিসেবে টাইপ রেটিং করতে চাই নিজের টাকায়, সেক্ষেত্রে কি পসিবল? পসিবল, কিন্তু না করাটাই উত্তম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি যদি মেডিকেল না পড়েন, টাইপরাইটের দায়িত্বটা স্যার আমার একটা কোশ্চেন স্যার, টাইপরাইটের দায়িত্বটা কি স্যার একটা কোম্পানি নিয়ে নেয় না, বা আমি যেখানে ওজিপি করব, এমনও যেখানে করবো আর কি, সেখানকার যারা অথরিটি আছে তারাই দায়িত্বটা নিয়ে নেয়, তাই না স্যার টাইপরাইটের বিষয়টা? দেখেন এটা ডিপেন্ড করে। আমি আপনাকে একটা সিনারিও এক্সপ্লেন করি, তাহলে ক্লিয়ার হবে। বাংলাদেশে গত 23 সাল পর্যন্ত একটা ট্রেন্ড ছিল যে কোম্পানি আমাদেরকে ট্রেনিং করাবে, তখন আমরা ট্রেনিং এ যাব। এটা কেন ছিল জানেন? সেটা একটু এক্সপ্লেন করি। আমাদের দেশে বেতন একটা কম ছিল, যে ব্যারিয়ারটা ইউএস বাংলা এখন ভেঙে দিয়েছে। এগেইনস্ট থ্যাঙ্কস টু ইউএস বাংলা, যে ভালো একটা স্যালারি দিচ্ছে। একটা টাইপ ট্রেনিং করতে গেলে একটা মানুষের আগে 7-8-10 লাখ টাকা খরচ হয়ে যেত। আপনি 30 দিন ওখানে গিয়ে যাবেন, ট্রেনিং করবেন, থাকবেন, খাবেন, প্র্যাকটিক্যাল করবেন, অ্যারাউন্ড 2 মান্থস। আপনি ইউরোপে গিয়ে 2 মান্থস স্টে করা, ফ্লাই করে যাওয়া, থাকা খাওয়া, অ্যারাউন্ড 10 লাখ টাকা প্লাস টাইপ ট্রেনিং ফিস। এটা আমাদের জন্য একটা বার্ডেন ছিল।
যার জন্য আমরা মোস্ট অফ দ্য পিপল কোম্পানির উপর ডিপেন্ড করতাম। বাট এখন স্যালারি প্যাটার্ন ভালো হওয়াতে অনেকেই অ্যাভিয়েশনটা বুঝতে শিখে গেছে যে আমার যদি আজকে একটা টাইপ থাকে, আমি যদি সেটা এন্ডোর্স করাইতে পারি, কোম্পানি আমাকে ভ্যালু না দিলেও বাইরে যাওয়ার আমার সুযোগ আছে, অন্য কোম্পানিতে আমার একটা ভালো ভ্যালু আছে। সেই জায়গা থেকে যদি আপনি বেসিক লাইসেন্স হয়ে যায়, কোম্পানি যদি আপনাকে টাইপ না করায়, আপনার যদি স্বাবলম্বী হন, আপনি যদি নিজের টাকায় করতে চান, আপনাকে অবশ্যই ওয়েলকাম, এতে আপনার কোনো লস হবে না। স্যার একটা টাইপ রাইট করতে স্যার আমাদের কেমন টাইম লাগতে পারে অ্যারাউন্ড, যদি আপনি মানে বোয়িং গড়ে ধরা হয়? 737 এনজি করেন, এনজিতে একটা ইঞ্জিনই হয়, নর্মালি সেটা 32 দিনের একটা ট্রেনিং থাকে, 10 দিনের একটা প্র্যাকটিক্যাল থাকে, তার মানে 32 আর 10 42 দিন। যতগুলা খুশি ততগুলাই কি স্যার, টাইপ ধন্যবাদ রাইটিং স্যার। করা যায় স্যার? যদি আপনার পার্সোনালি যদি করতে চান, যদি আপনি ফাইন্যান্সিয়ালি খুবই স্বাবলম্বী হন, অবশ্যই করা যায়। আর যদি সাধারণত মানুষ করে যে কোম্পানিতে 3 ধরনের এয়ারক্রাফট থাকলে 3 ধরনের করে, বাট এখন আবার কেউ বেশি বেশি করে, কারণ বেশি টাইপ থাকলে চাকরির স্কোপটা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ। তো এটা সবাই একটু হিসেব করেই করে যে আমি এত টাকা ইনভেস্ট করলে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি হতে পারে। এটা অ্যাকচুয়ালি একটা লং প্ল্যানিং এর ব্যাপার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি গালিব, বলুন। স্যার যারা আর কি নরমালি টেকনিক্যালি ডিপ্লোমা করতেছে বা মেকানিক্যালি বিএসসি অথবা ট্রিপল এতে বিএসসি করতেছে, পাশাপাশি সেলস মডিউলে পার্টিসিপেট করতেছে, সো তাদের যে ট্রেনিং এর পিরিয়ডের ব্যাপারটা বা ওজিটির যে ব্যাপারটা, সো বাংলাদেশের মার্কেট ভিউতে ওজিটি পাওয়ার জন্য তারা কিভাবে অ্যাপ্রোচ করতে পারে এয়ারলাইন্স গুলোকে নরমালি সার্কুলার ছাড়া? নর্মালি সার্কুলার ছাড়া যদি হয়, আপনি তাদের হেড অফিসে গিয়ে একটা সিভি জমা দিয়ে আসবেন। সেখানে আপনি একটা কভার লেটার দিতে পারেন যে আমি আজ এয়ারক্রাফট মেকানিক হিসাবে ওয়ান জব ট্রেনিং করতে চাই, আমার একটা প্যাশন আছে এটার উপরে কাজ করার, আমার টেকনিক্যাল ডিপ্লোমা আছে, তো আমি একটা সুযোগ প্রার্থনা করছি। এইচআর ম্যানেজার বরাবর একটা লেটার লিখে আপনি সিভি দিয়ে সাবমিট করে আসলেন। তারা আপনার সিভিটা পাওয়ার পরে যদি মনে করে যে না আপনাদেরকে সুযোগ দিবে, তাহলে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ কোম্পানির উপরে। প্রসিডিউরটা এমনই হবে, হেড অফিসে গিয়ে তাদেরকে সিভি দিয়ে জমা দিয়ে আসতে হবে ফিজিক্যালি। আর স্যার আমার আর একটা কোশ্চেন ছিল, যারা আর কি টেকনিক্যালি ডিপ্লোমা করছে তারা যখন ওজিটিতে জয়েন করে বা হয়তো মেকানিক হিসাবে কোথাও আছে, তারা কি মডিউল দেওয়া শুরু করার আগ থেকেই লগবুক মেইনটেইন করতে পারবে, নাকি মডিউল দেওয়ার পর থেকে বা একটা কমপ্লিট হয়েছে দুইটা কমপ্লিট হয়েছে তখন থেকে লগবুকটা মেইনটেইন করবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি ডে 1 থেকে লগবুক মেইনটেইন করতে পারবেন। আপনি ডে 1 থেকে না পারলেও যখন আপনি অ্যাভিয়েশনটা বুঝবেন, ধরেন 1 সপ্তাহ হলো, আপনি আপনার সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন, আপনি লগবুক শুরু করে দিবেন। লগবুক আপনি ডে 1 থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই। ইভেন আপনি যখন অন জব ট্রেনিং করবেন তখন আপনি লগবুক করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে যখন চাকরি পাবেন তখনই লগবুক করতে হবে, বা আপনি যখন ওজিটি করবেন তখন লগবুক করা যাবে না। এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। আপনি যদি একদিন কাজ করেন এয়ারক্রাফটে, আপনি যদি এয়ারক্রাফটে কাজ হচ্ছে সেটা দেখেন নিজের চোখে, সেটা আপনি লগবুকে লিখতে পারবেন। ঠিক আছে স্যার এই লগবুকটা কি আমরা, জি স্যার বুঝতে পারছি।